সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রকৃতির খেলা, মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনার। খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে থাকবেন আওয়ামী লীগ ভিআইপি মন্ত্রী এমপিরা। এবং সর্বশেষ জানাবো, জামায়াতের তীব্র উত্থানে বিএনপি অজান্তেই আটকে গেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রকৃতির খেলা, মৃত্যুদণ্ড হতে পারে শেখ হাসিনার। খালেদা জিয়ার জন্য বানানো কারাগারে থাকবেন আওয়ামী লীগ ভিআইপি মন্ত্রী এমপিরা। শিরোনামটা চমকে ওঠার মতোই, কিন্তু অবাস্তব নয়। পরম পরাক্রান্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন পরিণতি হতে পারে, তার কোনো চরম শত্রু তা কল্পনা করতে পারতেন না। কিন্তু পরিস্থিতি এখন এমনই যে তা অনেকটাই বাস্তবের কাছাকাছি। একসময় বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে টিলে টিলে মারার নীল নকশা করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা। আজ সেই জালে নিজেই ফেঁসে গেছে। জুলাই হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেবে বাংলাদেশের বিচার ট্রাইব্যুনাল। বিগত বেশ কয়েক মাস ধরে হাসিনার বিচার কাজ শুরু করেছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল। হাসিনার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তাতে তার মৃত্যুদণ্ড নিশ্চিত। খালেদা জিয়ার জন্য বানানো কারাগারই ঠাঁই হবে তার। খালেদা জিয়ার মতো যন্ত্রণা ভোগ করবে স্বৈরাচারী খুনি শেখ হাসিনা। আশ্রয়হীন শেখ হাসিনা। এদিকে শেখ হাসিনার সবচেয়ে কাছের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তাকে আশ্রয় দিতে ভরসা পাচ্ছেন না। অথচ শেখ হাসিনা তার নিজের গদি টিকিয়ে রাখার স্বার্থে ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে সামান্যতম দ্বিধাও করেননি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.এ.কে মোমেন একসময় বলেছিলেন, ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক। দুদেশের সম্পর্কের গভীরতা বুঝাতে তিনি সম্ভবত এই মন্তব্য করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্কের এই গভীরতা কোনো কাজে আসেনি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হাসিনার বন্ধুত্ব নাকি কূটনৈতিক বন্ধুত্ব কোনটা রাখবে, এই দোটনায় ভারত। কারণ বিক্ষোভ দমনে বহু মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও অর্থ পাচার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেয়াসহ অসংখ্য অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। মাথার উপর খাড়ার মতো ঝুলে আছে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড ইত্যাদি। সেই সময় জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। সরকারের বর্বর দমন পীড়নের প্রতিবাদে নানা চাপে প্রায় ৪০০ মানুষের প্রাণহানি ঘটে। এর জেরে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করতে পারে। ফলশ্রুতিতে তার মৃত্যুদণ্ড হতে পারে, যেজন্য তাকে রাজনৈতিক আশ্রয় দিলে কূটনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে। হাসিনার বিষয়ে ভারতের অবস্থান হবে শাম রাখি না কুল রাখি। ফলে নয়াদিল্লিতে হাসিনা আদৌ থাকতে পারবেন কিনা তা নিয়েও ঘোরতর সন্দেহ রয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছে, হাসিনা ছিল কি আর এখন কি হল? ক্ষমতা চিরস্থায়ী নয়, সেটি জানে ভুলতে বসেছিল স্বৈরাচারী হাসিনা ও তার কসাই এমপি মন্ত্রীরা। সারা জীবন সাধারণ মানুষকে ঠকিয়ার বিরোধীদের টিলে টিলে মরার ইচ্ছা ছিল হাসিনার, কিন্তু তার ইচ্ছা পূরণ আর হল না। লেজ গুটিয়ে জীবন বাজাতে পালিয়ে যান ভারতে। ভাগ্যের কি লীলা খেলা! বা আওয়ামী লীগ সরকারের আমলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য বানানো হচ্ছিল একটি বিশেষ কারাগার। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়া এখন মুক্ত, কিন্তু সেই বিশেষ কারাগারে এখন আওয়ামী লীগ নেতারা থাকবেন। জানা যায়, খালেদা জিয়াকে ওই কারাগারে স্থানান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছিল। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল কারা কর্তৃপক্ষ। এর মধ্যে ২০২০ সালে সারা বিশ্বে দেখা যায় করোনা মহামারী। তখন নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। সে সময় নিজ বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। এরপরে বেশ কয়েক দফায় বাড়তে থাকে তার মুক্তির সময়। এরপর ২০২৪-এ বদলে যায় সব প্রেক্ষাপট। ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সরকার পতনের একের পর এক মামলা থেকে খালাস পেতে থাকেন খালেদা জিয়া। এরপর আর জেলে যেতে হয়নি তাকে। তবে খালেদা জিয়ার জন্য বানানো সেই বিশেষ কারাগার শীঘ্রই চালু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। এখন সেই কারাগারে জায়গা হবে আওয়ামী লীগের সেসব মন্ত্রী, এমপি ও ভিআইপিদের, যাদের সরকার পতনের পর গ্রেফতার করা হয়েছিল। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। কারাগারের বিষয়ে জানতে চাইলে এআইজি জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে জানান, বিশেষ কারাগার চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ লক্ষ্যে জেল সুপার, জেলার সহ প্রয়োজনীয় জনবল ইতিমধ্যে নিয়োগ পেয়েছেন। সিনিয়র জেল সুপার হিসেবে মোহাম্মদ তাইফুদ্দিন এবং জেলার হিসেবে শাখাবাদ হোসেন দায়িত্ব নিয়েছেন। ডেপুটি জেলার ফার্মাসিস্ট ও কারারক্ষীদের মতো অনেক কর্মকর্তারাও যোগদান শুরু করেছেন।
তিনি জানান, এই কারাগারে রাখা হবে ভিআইপি বন্দীদের, তাদের সেবায় নিয়োজিত থাকবে কিছু সাধারণ বন্দী। নিরাপত্তা ব্যবস্থা হবে ব্যতিক্রমী এবং কড়া নজরদারির। ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন শেষ হয়েছে, চলছে জ্যামার বসানোর কাজ। সবকিছুই করা হচ্ছে বিশেষভাবে। কারা কর্তৃপক্ষের আরও জানান, ইতোমধ্যে যেসব প্রভাবশালী ব্যক্তি গ্রেফতার হয়েছেন তাদের স্থান হবে নতুন বিশেষ কারাগারে। দেশজুড়ে এমন গ্রেফতারের সংখ্যা ১৪৬ জন। জামায়াতের তীব্র উত্থানে বিএনপি অজান্তেই আটকে গেছে। বাংলাদেশের ছাত্র নির্বাচনে ইসলামী ছাত্র শিবির জয়লাভ করেছে। হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মাত্র ১ বছর আগে জামায়াতে ইসলামী নিষিদ্ধ হলেও এর ছাত্র সংগঠনটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে ভালো ফলাফল করছে। শেষ কবে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনের ফলাফল অন্য দেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মন্তব্য করতে প্ররোচিত করেছিল। দ্য প্রিন্টে বিশ্লেষণী প্রতিবেদক দীপ হালদার এই প্রশ্ন তুলে বলেন, আমি কোনোটিরও কথা ভাবতে পারছি না। কিন্তু এখন অসাধারণ সময়, যখন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণরা রাজনৈতিক আন্দোলনের গতিপথ পরিবর্তন করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ফাঁকা করার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য অসাধারণ পদক্ষেপ নিচ্ছে। কোনো রাজনীতিবিদ এখন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মতামত উপেক্ষা করার সামর্থ্য রাখে না। ৫ই আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশে একই ধরনের ছাত্র বিক্ষোভে, যাকে জুলাই বিপ্লব বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। বাংলাদেশের ছাত্ররাই দেশে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন আনার জন্য রাস্তায় নেমেছিল। আর এ কারণেই বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনের ফলাফল এবং কংগ্রেস নেতা শশী থারুরের টুইটকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত। শশী থারুর বাংলাদেশে ২০২৬ সালের সাধারণ নির্বাচনে ডাকসু নির্বাচনের প্রভাব ফেলবে বলে নিশ্চিত মন্তব্য করেছেন। হাসিনা সরকারের পতনের পরই পরবর্তী সপ্তাহে একটি পশ্চিম দেশের হাইকমিশনের মন্ত্রী কাউন্সিলর আমাকে ঢাকার উন্নয়ন সম্পর্কে অনানুষ্ঠানিক কিন্তু ব্যক্তিগত আলোচনা করার জন্য মধ্য দিল্লিতে তার সরকারি বাসবাসী ডেকেছিলেন। মিনিস্টার কাউন্সিলর, হাইকমিশনের প্রধান এবং দ্বিতীয় সচিব ছাড়াও আমি নিজেকে একটি ভারতীয় জাতীয় দৈনিকের কূটনৈতিক বিষয়ক সম্পাদক এবং তার সমিতি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপকের সাথে একটি কক্ষে পেয়েছিলাম, যিনি বাংলাদেশ সম্পর্কে গভীর জ্ঞান রাখেন বলে দাবি করেছিলেন। কক্ষে থাকা অন্য দুই ভারতীয় জুলাই বিপ্লব নিয়ে উল্লাস করে স্বৈরাচারী হাসিনার অনেক ত্রুটি এবং তার ন্যায্য উপস্থিতি তুলে ধরেছিলেন। তবে আমি আগামী দিনের বাংলাদেশ সম্পর্কে বলেছিলাম, জামাতের নতুন ব্যবস্থা হবে। আমি ভুল ছিলাম না। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে জয়লাভ করেছে। সময় বদলে যায় এবং রাজনৈতিক দলগুলি পরিবর্তিত স্রোতের সাথে তাল মিলিয়ে নতুন মতদার্শ গ্রহণ করে, কিন্তু জামাতে ইসলামী বাংলাদেশ আগামী দিনের দেশের জন্য তাদের দৃষ্টিভঙ্গিতে অটল রয়েছে। ১ মে ২০২৫ তারিখে যখন বিশ্ব শ্রমিক দিবস পালন করে, তখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছিলেন যে আল্লাহর আইন ছাড়া একটি টেকসই ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অতএব ইসলামী নীতির উপর ভিত্তি করে একটি সমাজ গঠনের জন্য শ্রমিক এবং মালিক উভয়কেই হাতে হাত মিলিয়ে এগিয়ে আসতে হবে। তিনি ঢাকার পুরানা পল্টনে এক শ্রমিক সমাবেশে বলেন, বাংলাদেশ পর্যবেক্ষক এবং ত্রিপুরা ও মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় আমাকে বলেছিলেন যে জামায়াতকে হালকাভাবে নেওয়া বোকামি হবে। এটি পুরোপুরি ইসলামী নীতির ওপর ভিত্তি করে একটি দেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য সংগঠিত, অত্যন্ত অনুপ্রাণিত এবং অত্যন্ত মনোযোগী। কেউ কেউ যুক্তি দেন যে বিশ্ববিদ্যালয় জরিপের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় রাজনীতি কোন দিকে মোড় নেয় তা ধারণা করা এখনই ঠিক হবে না। নির্বাচনের সূক্ষ্মতা, বাংলাদেশের লেখক এবং গবেষক মহিউদ্দিন আহমেদ যুক্তি দেন এবং ঠিকই বলেছেন যে জাতীয় নির্বাচনে অনেক বিষয় এবং পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংগঠনের নাগাল, তহবিল, প্রচারণার পেশাদারিত্ব, জনপ্রিয় প্রার্থীদের চিহ্নিতকরণ, প্রার্থীদের ব্যক্তিগত আচরণ এবং ইতিহাস, এবং অন্তদলীয় সম্পর্ক। তিনি লিখেছেন, যদি ভিতর থেকে বা বাইরে থেকে কোনো নাশকতা না হয় এবং জাতীয় নির্বাচন সত্যিকারের নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়, তাহলে ফলাফল কি হবে তা ভবিষ্যৎবাণী করা অসম্ভব কিছু নয়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সাংবাদিক শহীদুল হাসান খোকন যুক্তি দেন যে জামায়াত হাসিনার পতনের পর থেকে গত বছর ধরে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার প্রতিটি কোণায় নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। খোকনের মতে জামায়াত আইনকে উল্টে দিতে চায়। হাসিনা সরকার অবৈধ করার পর ব্যাপকভাবে বিশ্বাস করা হয়েছিল যে বিএনপি ২০২৬-এর ফেব্রুয়ারিতে পরবর্তী দফায় নির্বাচনে জয়লাভ করবে, কিন্তু জামায়াতের তীব্র উত্থানে বিএনপি অজান্তেই আটকে গেছে। হাসিনা সরকারের পতনের পর তার বৃহৎ ক্যাডার বেজ
সংগঠিত করার এবং দলকে রাজনৈতিক দিক নির্দেশনা দেওয়ার পরিবর্তে বিএনপির শীর্ষ নেতারা অভ্যন্তরীণ কোণ্ডল নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। তারা হয় দলীয় ক্যাডারদের বিরুদ্ধে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে অথবা এ জাতীয় কার্যকলাপ পরিচালনা করে। ফলশ্রুতিতে বিএনপি বাংলাদেশে খুবই অজনপ্রিয় হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।